হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, শুনতে পাচ্ছি। যে কজন আছে শুরু করে দেই না, আজকে অল্পই একটু পড়াবো। ট্রিটমেন্টের লাস্ট পার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শেষ হয়েছে সবার? ম্যাম, গত ক্লাসে আমি ক্লাস করতে পারিনি, ওই যে বিদ্যুৎ ছিল না, পরে আপনাকে কল দিয়েছিলাম, আপনি বলছিলাম এই ক্লাসে যাতে আপনাকে বলি। আচ্ছা, ফুল টাইম থাকে। আচ্ছা ম্যাম। কি যেন ক্লাস টেস্ট হয়েছে তোমাদের, সবার শেষ হয়েছে নাকি এখনো চলে ওদিকে? ম্যাডাম শেষ হয়েছে, ওটা 12টার সময় ছিল তো। ও, তো বললো যে ম্যাডাম ফোন দিলে শুরু করলেন। বারোটা থেকে কতক্ষণের মধ্যে শেষ হয়েছিল? হ্যাঁ, কয়টায় শেষ হয়েছে? 25-30 মিনিট লাগতো ম্যাডাম। ও, তো আমার দুইটা ক্লাস তো অনেক দেরিতে ছিল। আসলে ম্যাম উনি এক্সাম নেওয়ার পরে ক্লাস নিছিলেন তো, এই কারণে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, না অসুবিধা নাই। আমি ওইটাই শুনে তোমাদের একজন বললো যে ম্যাডাম আমরা শেষ করে ফোন দিব আর কি। ঠিক আছে, আজকে অসুবিধা নাই। আর কি যেন ট্রিটমেন্টের লাস্ট অংশটা, আসলে ট্রিটমেন্ট পড়ানো শেষই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপরেও তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটাই আসলে দেখানো, যে তোমাদের এতক্ষণ যা পড়ালাম এতদিন সেটা আসলে অ্যাপ্লিকেশনটা কি। তো এটা আবার বড় করে দিলে আবার একটু সমস্যা হচ্ছে দেখতেছি স্ক্রিনে, তারপরে একবার একটু বড় করে দেখো। এই যে ফাইনালি তোমাদের পরীক্ষায় যেটা বলা হয় যে এ ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম বলতে দেওয়া হয়, ঠিক আছে? একটা ট্রিটমেন্ট প্ল্যানকে ফ্লো ডায়াগ্রাম দেওয়া হয়, যেগুলো কোন কোন প্রসেস গুলো তুমি এমপ্লয় করতেছো, ঠিক আছে? তো এগুলোর সাইজ কি হবে, এগুলো আসলে সাইজ কি হবে, সেডিমেন্টেশন ট্যাঙ্কের সাইজ কিরকম হবে সেটা কিন্তু আমি দেখাইছি। ফিল্ট্রেশনের যে অ্যাটাচমেন্ট বায়োলজিক্যাল যে ডিজাইন, এগুলো আবার রিপোর্ট করতে রিপোর্ট করানো হয়, ঠিক আছে? তো এইটা আমি একটা ক্লোরিন অ্যাড করার একটা অঙ্ক করাতে চাইছিলাম, কিন্তু আসলে আমার কাছে বইটা পাই নাই। আমি যখন বইটা একটু পাবো তখন ক্লোরিন পাউডার অ্যাড করে কত ডোজ ক্লোরিন দিতে হবে এটা একটু কালকে আমি খুঁজছি, বাসায় আসলে বইটা নাই। তো একটা ছোট অঙ্ক আছে তোমাদের এই ট্রিটমেন্ট রিলেটেড, সেটা আমি কালেক্ট করে তোমাদের কামিং থেকে যে কোনো এক সময় আমি দেখাই দেবো আর কি। তো এর বাইরে যে লাস্ট এই ট্রিটমেন্টের যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে ফাইনাল একটা আউটকাম হচ্ছে যে এই ধরনের একটা ফ্লো ডায়াগ্রাম, যেটা তোমাদের পরীক্ষাতে মোটামুটি কম্পালসারি আকারে থাকে, অনেক সময় থাকে, অনেক সময় অপশনাল একটা প্রশ্ন থাকবেই, মোটামুটি ধারণা করে নিতে হবে, ঠিক আছে? এই ধরনের ফ্লো ডায়াগ্রাম মানে যে তুমি র ওয়াটারটা কেমন, যেটা আগেও বলছি যে র ওয়াটারটা তোমাকে ক্যারেক্টারাইজ করতে হবে। ক্যারেক্টারাইজ করে, ক্যারেক্টারাইজেশন মানে কি, এর বিভিন্ন যে ইম্পর্টেন্ট কোয়ালিটি প্যারামিটার যেগুলো আছে, জেনারেল যেগুলো থাকে, সেগুলোকে ভ্যালুটা কত সেটা আমাকে মেজার করতে হবে, এটাই হচ্ছে ক্যারেক্টারাইজেশন বিষয়গুলো। তো ক্যারেক্টারাইজেশন করার পরে আমি হচ্ছে আমার যদি বাংলাদেশ স্ট্যান্ডার্ড চাই বা WHO স্ট্যান্ডার্ড চাই, সেটার সাথে আমি ভ্যালুটা কম্পেয়ার করব। যদি আমার থ্রেশহোল্ড ভ্যালুর মধ্যে থাকে তাহলে তো আমার চিন্তার কিছু নাই, কিন্তু আমার যদি অ্যালাউয়েবল লিমিটের বাইরে যায় তখনই হচ্ছে আমার এই ট্রিটমেন্ট অপশনগুলো থাকে। তো নর্মালি তাই হয়, ওয়াটারের মধ্যে মানে কিছু কিছু প্যারামিটার সবসময় থাকেই বেশি, ট্রিটমেন্ট না করে আসলে অনেক সময় স্প্রিং ওয়াটার যেগুলো থাকে বা হাই ফ্লো ওয়াটার যেগুলো থাকে, অনেক স্পিডে যে ওয়াটারগুলো যায়, মানে স্রোত যদি খুব বেশি হয় তখন ওই ওয়াটারগুলো আসলে কোনো মানে ময়লায় ওখানে থাকতে পারে না। সেজন্য এখন আমরা তো ওই রকম স্পিডি ওয়াটার কালেক্ট করার মতো সবসময় হয়তো
তোমরা এই জন্য অনেক সময় দেখবা যে বিশ্বের বিভিন্ন টুরিস্ট স্পটে যদি ঘুরতে যাও দেখবা যে ডাইরেক্ট স্প্রিং ওয়াটারটা হচ্ছে, ওখানে কোনো পানি বিক্রি হয় না। আমরা একবার অ্যারিজোনাতে ওই যে তোমার যেন গিরিপ্রপাত যেটা গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে গেলাম, ওখানে উপরে ওঠার পরে খুব পানি পিপাসা লাগছে আমার এবং আমার বাচ্চা, কারণ ওই এরিয়াটাই অনেকটা ডেজার্ট এরিয়া। তো পানির পিপাসা লাগছে, এখন আমরা পানি খাবো, কোথাও পানি পাচ্ছি না। তো ওরা আমাদেরকে বলতেছে যে আসলে ওখানে পানি কখনোই, পরে যেটা জানতে পারলাম যে দোকানে দোকানে আসলে পানি চাইতেছিলাম, তো ওরা মানে বলতেছে না, নো ওয়াটার নো ওয়াটার। কিন্তু বিষয়টা কি, পরে যখন জানতে চাইলাম যে কেন পানি খাবো কোনো থেকে, তো ওইটা আসলে ওখানে স্প্রিং ওয়াটার পাওয়া যায়, যেহেতু ওটা গ্র্যান্ড ক্যানিয়ন, ওখানে অনেক জায়গায় স্প্রিং আছে, ঝর্ণা আছে, ওই ওয়াটারগুলোকে কালেক্ট করে ওরা বিভিন্ন পয়েন্টে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলোর কোনো ওখানে কেনা তোমার মিনারেল ওয়াটার বা কিছু দরকার নাই, তোমার সাথে বোতল থাকবে, তুমি ওরা বোতল যেগুলো থেকে পানি নিয়ে নিবে আর কি। যেগুলো স্প্রিং ওয়াটার থাকে এগুলো আসলে পলিউশন ফ্রি থাকে আর কি। ঠিক আছে, কিন্তু আসলে এই ধরনের সোর্স তো এটা রেয়ার, যে বিভিন্ন জায়গায় আমরা যদি জাফলংয়েও যাই, ওইখানে যে পানিটা নামতেছে ঠিক নামার ওই পয়েন্ট যদি কালেক্ট করতে পারি, কিন্তু যেখানে পড়তেছে পড়ার পরেই সার্ফেসে এসে কিন্তু ওটা আর পলিউশন ফ্রি থাকতেছে না। ঠিক আছে, এটা মোটামুটি ধারণাই করে নিতে হবে যে আমরা যে ওয়াটার গুলো বিগ কমিউনিটির জন্য সাপ্লাই দিব, সেগুলো আসলে কোনো না কোনো প্যারামিটার সবসময় হাইতেই থাকবে আর কি। ঠিক আছে, তো এরকম একটা আমরা যেটা করি যে ওয়াটার ধর ক্যারেক্টারাইজেশন করতে দিলাম, এখানে কিছু প্যারামিটার আছে, দেখো যে ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার আছে যাদের তুমি ক্যারেক্টারাইজেশন দিয়ে রাখছি, আমি মেজার করে রাখছি যে pH 10.5। ঠিক আছে, TDS TS বা TS এর যেটাই বলি না কেন, হ্যাঁ, এটা দেওয়া আছে 500, হ্যাঁ, অ্যালকালাইনিটি দেওয়া আছে 500, ক্লোরাইড দেখো দেওয়া আছে 1020, টার্বিডিটি 25, এরকম প্রত্যেকটা ভ্যালু। আর্সেনিক আছে 0, আয়রন আছে 6.5, ফেরিক্যাল কলিফর্ম, হ্যাঁ, টিসি আকারেও থাকতে পারে, এফসিও থাকতে পারে, হ্যাঁ, ফেরিক্যাল কলিফর্ম দেওয়া আছে 5। ঠিক আছে, নাইট্রেট দেওয়া আছে less than 10। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রত্যেকটা প্যারামিটারকে আমাকে কম্পেয়ার করা। ওই যে আমি যে এনভায়রনমেন্ট কনজারভেশন রুল ECR 97 যেটা আছে 1997, সেই ভ্যালুর সাথে সেটা ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার যদি আমাকে মানে পারপাসটা সার্ভ করে, মোটামুটি অন্য ডোমেস্টিক যে পারপাসগুলো সেগুলো সার্ভ হয়ে যাবে। ঠিক আছে, সেই স্ট্যান্ডার্ডের সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে, তো pH নরমালি 3.5 থেকে 8.5 এর মধ্যে রেঞ্জ, এটা দেওয়া আছে 9.5। ঠিক আছে, 9.5। তাহলে তো আমার এই যে প্রথম মানে প্যারামিটারটাই কিন্তু আমি পেলাম যে হচ্ছে আমাদের লিমিটের বাইরে, এটা আমাকে অবশ্যই 6.5 থেকে 8.5 এর মধ্যে আনতে হবে। তাহলে আমার কিছু প্রসেস আছে, সেগুলো আমাকে ওই যে আমি লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের সাথে যেতে হবে, চেক করতে হবে যে pH নিউট্রালাইজেশন করার জন্য আমি কি করব। ঠিক আছে, তারপরে TDS TSS, সাসপেন্ডেড সলিড আসলে তোমার ভ্যালু মাত্র 10 আছে। ঠিক আছে, আমি তারপরে ক্রস চেক করব অ্যালকালাইনিটি, এটা নরমালি কোনো স্ট্যান্ডার্ড নাই, হার্ডনেস স্ট্যান্ডার্ড আছে। তারপরেও হার্ডনেস, এই যে দেখো অ্যালকালাইনিটির উপরে হার্ডনেস আছে, আমাদের হার্ডনেসটাকে যদি আমরা রিমুভ করতে পারি, এটা অটো অ্যালকালাইনিটি রিমুভ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই, কারণ এখানে ক্যালসিয়াম কার্বনেট আকারেই আছে, তো অ্যালকালাইনিটির কোনো স্ট্যান্ডার্ড নাই। হার্ডনেস স্ট্যান্ডার্ড আছে। ক্লোরাইড তো আমরা 500 বা 600 মনে হয় নর্মাল এরিয়ার জন্য, কিন্তু কোস্টাল বেল্টের জন্য হচ্ছে 1000, সেটাও লিমিট করে গেছে। টার্বিডিটির লিমিট হচ্ছে 10, এখানে 25 আছে, সেটাও লিমিট করে গেছে। নাইট্রেটের আসলে লেস দ্যান 10ই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড, এটা মানে আছে। কার্বন ডাইঅক্সাইডের কোনো স্ট্যান্ডার্ড নাই। আয়রনের কিন্তু কত 0.1 থেকে 0.3 সম্ভবত,
ঠিক আছে, নাকি 0.3 থেকে 1 এরকম কিছু একটা। আয়রন কিন্তু হচ্ছে দেখো 6.5। হ্যাঁ, আর্সেনিকও কিন্তু 0 আছে, তো আর্সেনিক নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই। ম্যাঙ্গানিজও 0 আছে। এফসি কিন্তু 5 চলে আসছে। এফসি বা টিসি যে ভ্যালুই দেই না কেন, এটা জাস্ট আমার বসানো হয়েছে, তাই না? ভ্যালুটা যে ভ্যালুটা দেওয়া থাকবে বা পাবো তোমাকে সেইটাই মোটামুটি হচ্ছে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। তো তারপরেও আমাদের দেশের যে সারফেস ওয়াটার সোর্সগুলো আছে বা গ্রাউন্ড ওয়াটার, সেখানে যে প্যারামিটার গুলো থাকে মোটামুটি যে আমরা 11টা প্যারামিটার। তোমরা কি কেউ কথা বলতেছো? কারো কোনো কথা আছে? আমি মনে হয় শুনতে পাচ্ছি না, নাকি কেউ কি কিছু বলতেছো? আবার বলো। কেউ যদি কিছু বলে থাকো, আমি কিন্তু ফর ইউর ইনফরমেশন শুনতে পাচ্ছি না। কেউ চ্যাট বক্সে রাখতে পারো যদি কোনো কিছু বলে থাকো, জরুরি কিছু আর কি। আমি মনে হয় মানে একটা নয়েজ পাইতেছি তোমাদের কাছ থেকে। নয়েজটা আসলে আসলে কানে লাগে। আমার আশেপাশের নয়েজকে কন্ট্রোল করার জন্য আমি আসলে হেডফোন ইউজ করতেছি। তো কেউ নয়েজ করলে এটা খুব কানে লাগে, ঠিক আছে? তোমরা করো না প্লিজ, সব আনমিউট করে ফেলো। আর কোনো কথা থাকলে একটু চ্যাট বক্সে বলে দাও, ঠিক আছে? তো যেটা বলছিলাম যে তোমার, তাহলে আমরা একটু পিছনে যাই। হ্যাঁ, পিছনে যাই, যে স্ট্যান্ডার্ড গুলো আবারও একটু দেখি। স্ট্যান্ডার্ডটা আবারও একটু দেখি কত স্ট্যান্ডার্ড ছিল। এটা একটু কেউ যদি ভলান্টারি টাইপ করে আমাকে দিতে আমার অনেক উপকার হতো, তোমাদের দেখতে, তোমাদের দেখাইতে, এবং তোমাদের ফলোয়ার্স যারা আসবে তাদেরও দেখাইতে সুবিধা হতো আর কি। ছোট্ট একটা জিনিস আর কি, নিজে টাইপ করতে চাইছি কিন্তু আসলে সময় পাই না। আর্সেনিক দেখো, আর্সেনিক হচ্ছে 0.0, এটা হচ্ছে ডাব্লিউ হয়েছে না কেন? ঠিক আছে, আর্সেনিক দেখো, আর্সেনিক আছে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড 0.05, মানে আমাদের 0, তাই আমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। তারপরে আমরা যেটা পেলাম, এটা ক্লোরিন না তো রেসিডুয়াল, ক্লোরাইড এখানে নাই। ক্লোরাইড আসলে স্যালাইনিটির প্রেজেন্টেশন, তো তাই এটা স্যালাইনিটিটাই আমরা আসলে ক্লোরাইড যখন করি, এটাকে নরমালি ক্লোরাইড যেটা পাই সেটাকে 1.5 দিয়ে গুণ করে আমরা স্যালাইনিটি একটা রাফলি ক্যালকুলেশন করি। তাই স্যালাইনিটির হিসাবের সাথে আসলে আমরা ক্লোরাইডটাকে কম্পেয়ার করে ফেলি আর কি, ঠিক আছে? তো দেখো এখানে কোন একটা প্যারামিটার ডিজলভ অক্সিজেন, এটাও আমাদের থাকে না নরমালি। হার্ডনেসের ইয়া হচ্ছে যে 200 থেকে 500, আমাদের কিন্তু যেটা আছে সেটা হচ্ছে 600 আছে, ঠিক আছে? তোমরা কি আছো আমার সাথে? আয়রন দেখো, আয়রনও হচ্ছে 0.3 থেকে 1, আমাদের আসছে হচ্ছে 6.5। আমাদের যদি চুয়েটের ওয়াটারের কথা চিন্তা করো, সেটা কিন্তু অনেক বেশি হবে আর কি, ঠিক আছে? তো ম্যাঙ্গানিজ দেখো, ম্যাঙ্গানিজ আছে হচ্ছে 0.1। হ্যাঁ, সেটা কিন্তু আমাদের তো 0 আছে, তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। তারপরে দেখো নাইট্রেটও বলছে 10, আমরা যেটা পাইছি সেটা হচ্ছে <10, মানে সেটাও আমাদের ইয়ের মধ্যে আছে। তারপর দেখো পিএইচ 6.5 থেকে 8.5, হ্যাঁ, এটা আমাদের 9.5, সো উই হ্যাভ টু অ্যাডজাস্ট দিস ওয়ান, ঠিক আছে? তারপরে দেখো এখানে আমি তোমাদের সবগুলো সাসপেন্ডেড সলিড দেখো, সাসপেন্ডেড সলিড আছে 10। টিডিএস যদি হয়, টিডিএস আছে 1000। হ্যাঁ, ওখানে কত আছে আমি এই মুহূর্তে মনে ভুলে গেলাম। ওখানে কত আছে কারণ মনে আছে? টিডিএস কত দেখে, এখন যদি সাসপেন্ডেড সলিড আকারে থাকে তাহলে তো এটা ইয়া হচ্ছে 10, তাহলে অবভিয়াসলি ওটাকে আমি নিতে পারবো না, ঠিক আছে? আর টিডিএস যদি 10,000 1000-এর বেশি হয়
সেটাকেও কিন্তু আমি নিতে পারবো না। এখানে কলিফর্ম দেখতে পাচ্ছি না কেন, আমি মানে খালি চোখে দেখতে পাচ্ছি না, নাকি আরেকটা পেজ আছে? তোমরা দেখতে পাচ্ছ কেউ কলিফর্ম? কার কাছে আসছে? আমি আমার কপিতে চলে যাই, এটা চেঞ্জ করলে আবার আসাটাই মুশকিল হয়ে যাবে আমার কাছে। যেটা আমি কলিফর্মটা 18 আর 19 নম্বরে দেখা যাচ্ছে। 18-19 এই যে কলিফর্ম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ট্রেইকাল কলিফর্ম এবং টোটাল কলিফর্ম দেখো দুইটাই কিন্তু 0, আমরা কিন্তু 5টা পাইছি, কারণ কোনোভাবেই ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজমের প্রেজেন্স আমি রাখবো না, কোনোভাবেই না, ঠিক আছে? তো টিসিএফসি দেখো এটার কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 0, তো আমাদের কিন্তু 5 আছে, তার মানে এখানে ডিসইনফেকশন ক্লোরিন অ্যাডিশন করতে হবে। 5 আসলে এই যে মাইক্রো অর্গানিজম গুলো থাকে এগুলো আসলে 10 টু দি পাওয়ার সামথিং এরকম আর কি, যখন কন্টামিনেটেড ওয়াটার হয় তখন এ পরিমাণ থাকে আর কি, বুঝছো? তো 5টা আসলে খুব বেশি না। তাই এটা একটা মানে পোস্ট ক্লোরিনেশন দিলেও হয়ে যাচ্ছে, কিন্তু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 6 এরকম যদি থাকে বা আরো বেশি থাকে তখন কিন্তু প্রি ক্লোরিনেশন এবং পোস্ট ক্লোরিনেশন দুইটারই প্রয়োজন পড়ে আর কি, ঠিক আছে? তো এখানে যে ফ্লো ডায়াগ্রামটা সেটা কিন্তু হচ্ছে আমি পোস্ট ক্লোরিনেশনের কথাটাই হচ্ছে নিয়েছি। তারপর দেখো টার্বিডিটি হচ্ছে 10, আমাদের কিন্তু 25। তার মানে আমি এই চার্টটা, যেগুলো কমন প্যারামিটার অনেক সময় চার্ট দিয়ে দেওয়া হয়, কিন্তু যদি অনেক বেশি প্যারামিটার দেওয়া হয় তাহলে আসলে চার্টটা দেওয়া হয়, কিন্তু যদি এই 10-12টা মাত্র প্যারামিটার এবং ওয়াটার কোয়ালিটি সুদীপদা ক্লাস, হ্যাঁ বলেন কেমন আছেন? আচ্ছা বলেন না, না ওই যে আমি আসিফে আজকে এই ক্লাসটা আমি আমার ক্লাসটা রবিবারে নিয়েছি, আসিফের 2 দিন ক্লাস হয় তো ওইটা আমি নিচ্ছি আর কি, বুঝছেন? এটা আজকে নিচ্ছি আর কি, কারণ ও নাই এই জন্য আর কি, এই জন্য আর কি। না কোনো সমস্যা নেই, না আমি তো আসি, নিচ্ছি, কোনো সমস্যা নেই, ক্লাসে কোনো অসুবিধা। হ্যাঁ বলেন। আমি সবগুলো প্রিন্ট করে রাখছি, বুঝছেন? সবগুলো প্রিন্ট করে রাখছি, শুধু সাইন করি নাই, যে আপনি নাই বলে আমিও সাইন করি নাই, রিয়াজ ভাইও নাই, আর ওই যে 2-একটা কনফিউশন আছে তো এই জন্যও করি নাই, কিন্তু তারপরে আমি ফাইনাল করে প্রিন্ট করে রাখছি। ওগুলো একটু আমি ওমরিয়াম স্যারের সাথে একটু কথা বলে আমি যেগুলো কনফিউশন অবস্থায় একটা প্রিন্ট নিছি, ফাইনাল করে একটা প্রিন্ট নিয়ে রেখে দিচ্ছি আর কি, আছে জাকির ভাই, কালকে একটু আসি নাকি বল, তাহলে খালি আপনি যদি অ্যাপ্রুভাল দেন যে হ্যাঁ এই অবস্থায় প্রিন্ট হবে, আমি করে দিব, সব রেজাল্ট হয়ে গেছে, না ঝামেলা নাই। আর একটা সাবজেক্ট আসলে ওই যে আমাকে যে ডকুমেন্ট গুলো পাঠাইছিল ওর মধ্যে ছিল না, পরে আমি যখন রুটিন দেখছি তো রুটিন দেখি যে ওই সাবজেক্টটা ছিল, তা আমি ওইটাও রেডি করে রাখছি। ফাইনাল যখন আপনার কাছে সাইন নিব, 2-3টা স্টুডেন্ট তো একটুখানি খালি সিটি আর অ্যাটেন্ডেন্সের বাইর করে ওখানে নিয়ে নিব, এই জন্য আমি আর বসি নাই। আচ্ছা বৃহস্পতিবার পরে যাবো, তাহলে 10টায় মিটিং না এটা? আচ্ছা ঠিক আছে, তাহলে মিটিং শেষ করে, হ্যাঁ মিটিং এর আগেই যাবো, তাহলে শেষ করে যাবো, কারণ ওইটা জাস্ট সিটি অ্যাটেন্ডেন্স, ওইটা প্রিন্ট করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে একটু রুটিনের দিকে তাকাই, তো দেখি যে ওই সাবজেক্টটা, না হলে হয়তো ওইটা আগেই শেষ করে রেখে দিতে হয়। এমনি কোনো ঝামেলা নাই, একটা যেটা হয়তো আপনার কাছে ডিসিশন নিতে হবে, ওই যেমন ওই যে 15 ব্যাচের, বুঝছেন? মানে এটা এই টাইপের ঝামেলা যে 15 ব্যাচের সিটি অ্যাটেন্ডেন্স হচ্ছে 0, বুঝছেন? তো ওই যে তখন রিয়াজ ভাই বলতেছিল যে যাদের সিটি অ্যাটেন্ডেন্স 0 তারা তো সেলফ স্টাডিতে আসতেই পারবে না, যে 12 ব্যাচ থেকে তো এটা নিয়ম আছে। তো পরে আমি আবার ওমরিয়াম স্যারের সাথে কথা বললাম, তো স্যার বললো যে নিয়মটা দেখো, পরে আমি আবার এক্সাম সেকশন থেকে নিয়মটা নিয়ে এসে দেখলাম যে 12 ব্যাচ থেকে তো এটা ইফেক্টিভ, সে কারণে পরে আমি ওদের রেজাল্টটা আউট করে দিয়ে প্রিন্ট নিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ আমি ওইভাবে অ্যাজ ইট ইজ একটা রাখছি, আর আপনার করছিল মনে হয়, পরীক্ষা দিচ্ছে,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আমি তো একটা ইমেইলে রাইখে দিছি, বুঝছেন? তাহলে আমি আজকে আবার একটু এটা দেখে তাহলে বৃহস্পতিবার 9টার দিকে গিয়ে আমি এটা করে দিব। ঠিক আছে, ঠিক, ওই একটা বা দুইটা সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝছি 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 বুঝছেন। আমি আপনাকে আসলে ফোন দেই নাই ওই সময়, আর যে আপনি অসুস্থ আছেন আর চা এসে আসবেন তখনই বলবো আর কি, এই জন্য ফোন দিই নাই আর কি। আর যদি ধরেন আমি আমার মনে হয় একজন মনে হয় পরীক্ষাও দেয় নাই, বুঝছেন? তো ওইটা তো মনে হয় বাতিল করাই যাবে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তার আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ওখানে স্টার্ট দিয়ে নোট করে দিতে হবে, বুঝছি 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 বুঝছি। তাহলে ওই 1-2 পাতা আমি তাহলে আজকে রাতেই বসে নোটগুলো রেখে দিব, বুঝছেন? আমি ওগুলো মার্ক করে রাখছি তো, তাহলে করে দিব। তাহলে আমি তাহলে বৃহস্পতিবার প্রিন্ট দিয়ে নিব। ওই 1 পাতা তো, কারণ 1 পাতা করে আছে, তো 2টা বা 3টা সাবজেক্ট আছে আর কি। ঠিক, আপনি আসছেন? ও আচ্ছা 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 আচ্ছা। আর ওই যে সুদীপদা, ওই যে ওই আমার পিএইচডি স্টুডেন্টটা আর কি, ওই ও মনে হয় যে স্ট্যাম্পে প্রিন্ট নিতে হবে মনে হয় ডকুমেন্ট আর কি। ওই আপনার ওই যে মানে আব্বার নাম আর পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো মনে হয় লাগবে আর কি। একটু আমাকে দিতে পারলে আমি হয়তো বা ওকে দিতাম আর কি। মানে 3জন লাগে না, হেডের মনে হয় লাগবে। তো বললো যে একজন হেড আমার নিল, আর আমি মনে হয় ও নিজেই যোগাযোগ করে আরিফেরটা নিছে আর কি। আমি ফর্মটা দেখি নাই আর কি। ও, তাহলে কার কথা বলবো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো হ্যালো। হ্যাঁ সরি, তোমাদের হেড স্যার আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আজকে প্রথম অফিস করতেছে আর কি। স্যার ফোন দিচ্ছে আর কি। শোনা গেছে আমার কথা? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিনারিও, যে আমার যে প্যারামিটার গুলো আছে তার বিডিটি বা অন্যান্য প্যারামিটার গুলো আমাকে এই এনভায়রনমেন্ট কনজারভেশন রুল স্ট্যান্ডার্ডের সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে যে যে প্যারামিটার গুলো আমার এখন ট্রিটমেন্ট করা ছাড়া আমার অবশ্যই আমার যদি থ্রেশহোল্ড লিমিটের উপরে যায় তাকে আমাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, কোনো উপায় নেই। অল্প ট্রিটমেন্ট থেকে বেশি ট্রিটমেন্ট, সব ধরনের ট্রিটমেন্ট করতে হবে। তাহলে আমি একটু দেখি যে ওই কি যেন এই যে কোনটার জন্য কোন কোন ট্রিটমেন্ট গুলো লাগে। আমরা যে কিন্তু এখানে আমি একটা এই যে একটা সামারি দিয়েছিলাম, হ্যাঁ, সেই সাথে আবার এখানে নাম্বারিংও করে দিয়েছি। হ্যাঁ, যে এই যে এখানে যে নাম্বার আছে, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু আমি নাম্বারিংও করে দিয়েছিলাম। হ্যাঁ, যে এখানে কোনটার জন্য কি লাগবে আর কি। ঠিক আছে না? তাহলে এটা একটু তোমাদেরকে বুঝে বুঝেই করতে হবে, আসলে মুখস্থ করাটা তো সম্ভব না। বুঝে বুঝেই কিন্তু করতে হবে, যে তোমাদের সাসপেন্ডেড সলিড, সেটেলেবল সলিড যেগুলো আছে তোমার অবশ্যই সেডিমেন্টেশন লাগবে। আর যদি ভ্যালু অনেক ডিজলভ কলোইডাল, এগুলো ডিজলভ সলিড যদি অনেক বেশি থাকে, হ্যাঁ, তখন তোমাকে আবার কোয়াগুলেশন, প্রোপিলেশন এগুলোতে যাইতে হবে আর কি। ঠিক আছে, টোটাল সলিড যদি অনেক বেশি থাকে তখন বোঝা যাবে যে সেখানে হ্যাঁ কলোইডাল সলিড আছে। তাহলে এগুলো তোমাকে চিন্তা করতে হবে, তাই না? আর মাইক্রোবায়াল থাকলে হচ্ছে যে তোমার ক্লোরিনেশন বা ডিসইনফেকশন করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে কিছু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এখানে দেখো ওই যে টার্বিডিটি, হ্যাঁ, টার্বিডিটির জন্য লেস দ্যান অর 5, এটা 5 NTU বলা আছে, কিন্তু এটা আসলে WHO স্ট্যান্ডার্ডের কথা বলা আছে, 10 NTU হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তো 1 2 3 1 2 3 তে কি আছে দেখো, 1 2 3, হ্যাঁ, 1 হচ্ছে সেডিমেন্টেশন, যদি অনেক বেশি হয় তাহলে কোয়াগুলেশন, আর ফিল্ট্রেশন তো সাবসিকুয়েন্ট যে প্রসেসটা তাতে থাকতেই হবে, তাই না? এখানে কিন্তু সুন্দর করে আমি সামারাইজ করে দিচ্ছি। আর ওই যে স্যারের যে শীটটা আছে ওখান থেকেই আমি সামারিটা তুলে নিয়ে আসছি। ঠিক আছে,
তো এটা যদি স্যারের সাথে যেটা দেখা যায় না, তাহলে তোমরা আয়রনের জন্য দেখো, আয়রন রিমুভালের জন্য হ্যাঁ কি কি আছে 623 তে কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ দেখো 6 আছে অ্যারেশন, 2 তে আছে সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, আর 3 তে আছে ফিল্ট্রেশন। ঠিক আমাদের এখানে এই চুয়েটা যদি চিন্তা করো, এখানে কিন্তু অনেক বেশি আয়রন, সেজন্য সেদিন বলতেছিলাম যে এখানে কিছু ক্যাসকেড তৈরি করা আছে, হ্যাঁ যে সিঁড়ির মতো, যাতে আমরা বাড়িতে সিঁড়িতে যাই, তো সিঁড়ির উপর দিয়ে পানি যখন ফেলা হয় উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে যায়, তখন এয়ারের সাথে এর একটা কন্ট্যাক্ট আসে। এয়ারের জন্যই হচ্ছে এই আয়রন গুলো একটু ডিপোজিটেড হওয়ার একটা স্কোপ থাকে আর কি। ডিপোজিটেড হওয়ার একটা স্কোপ থাকে, বা একটা ফ্লক তৈরি হওয়ার একটা অক্সিডেশন হয়, তো বলে একটা ফ্লক তৈরি হয় আর কি, মানে প্রেসিপিটেটেড ফর্মে যাওয়ার একটা হচ্ছে ওয়ে তৈরি হয়। ঠিক আছে, তো সেই অ্যারেশনটা হচ্ছে যে আয়রন রিমুভালের জন্য। তাহলে আমি এখন দেখি যে আমার যে ওয়াটার ছিল আমি কি করছি। হ্যাঁ একটা আইডিয়া দিচ্ছি যে তার মানে তোমাকে আসলে মাথায় রাখতে হবে যে কিছু বেসিক জিনিস থাকবেই। হ্যাঁ বেসিক জিনিস, বেসিক প্রসেসের মধ্যে আমি থাকবোই আর কি। বেসিক কিছু প্রসেসের মধ্যে থাকতেই হবে। ঠিক আছে, দেখো র ওয়াটার হার্ডনেস আছে, হার্ডনেস আমাকে রিমুভ করতে হবে, তাই আমি দেখো লাইম ব্যবহার করছি। ঠিক আছে, লাইম ব্যবহার করছি। তারপরে দেখো মাইক্রো অর্গানিজম আছে, এটা অল্প মাত্র 5টা আছে, 5টা মাইক্রো অর্গানিজম, তাই আমি একটা মাত্র পোস্ট ক্লোরিনেশন দিয়েই হচ্ছে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আয়রন আছে, দেখো আয়রনকে আমি অ্যারেশন দিচ্ছি, যাতে হচ্ছে অ্যারেশন দেওয়ার পরে যাতে এটা ফ্লক তৈরি করে, তারপর আস্তে আস্তে সেডিমেন্টেশন হয়, এবং সেডিমেন্টেশন হওয়ার পরে যাতে ফিল্ট্রেশন হয়। ঠিক আছে, এবং অ্যালুমিনিয়াম সালফেট দেখো কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়েছে, ওই যে টার্বিডিটি হচ্ছে যে তোমার কি যেন 25 আছে, যাতে এই সেডিমেন্টেশন ট্যাঙ্কের মধ্যে এটা কোয়াগুলেন্ট হয়ে যাতে আমার ফিল্ট্রেশন হয়। অনেক সময় এই ফ্লকুলেশন চেম্বারটা, এই সেডিমেন্টেশন, এখানে একটা প্রাইমারি সেডিমেন্টেশন বসায় দেওয়া হয়, যে প্রথমেই এসে একটা সেডিমেন্টের অটোমেটিক্যালি কিছু হয়ে যায় কিনা। এই ফ্লকুলেশন চেম্বারটা তোমার সেডিমেন্টেশনেও দেওয়া যেতে পারে, অথবা একসাথেই দেওয়া যেতে পারে। ঠিক আছে, বা ফ্লকুলেশন চেম্বারটা সেডিমেন্টেশনের পরেও দেওয়া যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আবার পরে আরেকটা সেডিমেন্টেশন বেসিন বসাতে হবে, কারণ ফ্লক তৈরি করার পরে তো তাকে হচ্ছে আবার যেতে হবে। তো নরমালি যেটা হয় যে এটা বটম লাইন দিয়ে একটা এদিক দিয়ে রিসাইকেল করা হয়, যেখানে সেডিমেন্টেশন হবে, তারপরে পানিটাকে আবার এদিকে মুভ করা হবে, তারপর আবার ফ্লক তৈরি হবে, তারপর তারা গিয়ে নেক্সট ফেজে গিয়ে সেডিমেন্টেশন হবে আর কি। ঠিক আছে, এর দিকে রিসাইক্লিং প্রসেসও থাকে। তো এইসব রিসাইক্লিং এগুলো তোমরা যে যখন 4th ইয়ার উঠবে, আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে যখন পড়াবো, তখন এগুলো আর একটু ডিটেল বটম লেয়ার দিয়ে কিভাবে রিসাইক্লিং করা হয়, রিভার্স ফ্লো করা হয়, সেগুলো আর একটু ডিটেল পড়ানো হবে। তো আপাতত হচ্ছে যে তোমরা শুধুমাত্র ফ্লো ডায়াগ্রামটা দেখলেই হবে। তোমার মেইন থিং হচ্ছে মিক্সিং, ফ্লোকুলেশন, সেডিমেন্টেশন, ফিল্ট্রেশন। ঠিক আছে, তার মধ্যে তুমি কোন কেমিক্যালটা অ্যাড করতেছো, হার্ডনেসের জন্য, আয়রনের জন্য, কোয়াগুলেন্ট ব্যবহার করতেছো, এবং এই সাথে সাথে ডিসইনফেকশন প্রসেসের জন্য আমি হচ্ছে ক্লোরিন ব্যবহার করতেছি। দেখো এই যে আমাকে কেন কোয়াগুলেন্ট একটা ব্যবহার করলাম, কোয়াগুলেন্ট ব্যবহার করলাম হচ্ছে যে তোমার 500, দেখো পিএস যেখানে হচ্ছে মাত্র সাসপেন্ডেড সলিড, যদি সাসপেন্ডেড সলিডের কথা চিন্তা করা হচ্ছে এখানে, হ্যাঁ যে 10 হচ্ছে তোমার মানে এখানে আমি অবলিক দিছি যে কোনোটা থাকতে একটা গ্রুপ করে দিছি আর কি। হ্যাঁ, তো এখানে যে চিন্তা করে আমি ডায়াগ্রামটা আঁকছি সেটা সাসপেন্ডেড সলিডের কথা চিন্তা করে, যে এটা ইউনিট মাত্র হচ্ছে 10, সেখানে 500, তার মানে এখানে আসলে অটো এটা হবে না, এখানে কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার কোথায় কি হার্ডনেস, হ্যাঁ
ক্লোরিন বা স্যালাইনিটি থাকলে কি হয় একটু আমরা এই প্রসেসটাও দেখে আসি তোমাদেরকে ভালো করে, তাহলে মানে ইয়ে আসবে যে স্যালাইনিটি যদি থাকে তাহলে কি প্রসেস হয় আর কি। তাহলে আরো কিছু জিনিস তোমাদের খুব মনোযোগ দিয়ে কিন্তু কি কি প্যারামিটার আছে দেখতে হবে, এবং মনোযোগ দিয়ে যাচ্ছে না কেন দেখো, রিমুভাল অফ সল্ট ক্লোরাইড, হ্যাঁ 8 নম্বরে কি আছে যে ডিস্যালাইনেশন, ঠিক আছে। এটা ডিস্যালাইনেশন একটু, এটা এই জন্যই আমি ব্যাক করে নিয়ে আসছি যে ডিস্যালাইনেশন প্রসেসটা আসলে ততটা ইজি না, ঠিক আছে। এটা একটু কস্ট ইফেক্টিভ, কস্টলি ট্রিটমেন্ট সিস্টেম। দ্যাটস ওয়াই এই যে তোমরা ওয়াটার, এটা নর্মালি আমাদের যে যদি একদম কোস্টাল বেল্টে না হয়, হ্যাঁ, সেটা ছাড়া আমরা যদি পাই, সেটা বিভিন্ন ফিল্ট্রেশনের মধ্য দিয়ে ক্লোরাইড গুলো আটকে যায়, স্যান্ড বেড দিয়ে এগুলো দিয়ে ক্লোরাইড গুলো আটকে যায়, ঠিক আছে। কিন্তু যদি হিউজ পরিমাণ থাকে তখন একটা ডিস্যালাইনেশন প্ল্যান্ট করে। এখন যেরকম কক্সবাজারের যে এরিয়াতে অনেক বেশি সল্ট পাওয়া যাচ্ছে, সেখানে কক্সবাজারে কিন্তু একটা ডিস্যালাইনেশন প্ল্যান্টের কথা কাজ আমি সম্ভবত আসিফের কাছে শুনছিলাম, হ্যাঁ, যে ওখানে একটা ডিস্যালাইনেশন প্ল্যান্ট কিন্তু বসানো হয়েছে, কনস্ট্রাকশন ফেজে আছে কিনা এরকম কিছু একটা শুনছিলাম। কিন্তু অস্ট্রেলিয়াতে জানি, যেহেতু অস্ট্রেলিয়া হচ্ছে কোস্টালি ওদের মোস্ট অফ দ্য এরিয়া, তাই ওদের কিন্তু ডিস্যালাইনেশন মানে করেই হচ্ছে পানিটা হচ্ছে যেন মানে পিউরিফাই করতেছে, কারণ ওদের মেইন অবজেকশনেবল প্যারামিটার হচ্ছে স্যালাইনিটি, ঠিক আছে। আমাদেরও সে কারণে কোস্টাল বেল্টে বিশেষ করে কক্সবাজারে কিন্তু এটা অনেক কস্টলি একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আর কি। এটা কাইন্ড অফ তোমরা যে বহিঃশ্রবণ বা সরি সেদিন যেন কি নাম বলতেছিলাম, রিভার্স অসমোসিস, বাংলা নামটা আসলে মনে করতে পারতেছে না আর কি। রিভার্স অসমোসিস যে প্রসেসটা, সেটাই আসলে ডিস্যালাইনেশন এরই হচ্ছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর কি, ঠিক আছে। একটু আমাকে একটা মিনিট দাও তো, জানি ভুলে যাচ্ছি কি রে, দিতে যাচ্ছি না জিম। কেন 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 কি চাই? বই পড়াতেছিলাম, তারপর বই পড়ো, ঘুম পাড়ায় না বাবা, এখন আমার কি কোনো কাজ নাই, ওকে বই পড়াতে ভয়। আমি এতদিন পর্যন্ত যে ট্রিটমেন্ট অপশন গুলো পড়ালাম সেগুলো হচ্ছে কিন্তু ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট সিস্টেম, ঠিক আছে। বিগত বছরে আসলে উন্নত বিশ্বে যে জিনিসটা একটু বেশি অ্যাপ্লিকেশন আসতেছে সেটা হচ্ছে মেমব্রেন ফিল্ট্রেশন প্রসেস, ঠিক আছে। এটা একটু জানা একটু দরকার, কারণ এখনকার সময় যদিও আমাদের দেশে আসলে এই মেমব্রেন এত বেশি কস্টলি যে আমরা ব্যবহার করতে পারতেছি না। অ্যাকচুয়ালি এটা ব্যবহার করতে পারতেছি না বললেও ভুল হবে, হ্যাঁ, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেমও আছে, ঠিক আছে। তো মেমব্রেন আসলে আমরা যে ফিল্ট্রেশন যেটা করলাম, স্যান্ডবেড বা তোমার স্টোন গ্রাভেল প্যাড দিয়ে যে ফিল্ট্রেশন গুলো করছি, যেটা সলিড আর লিকুইডের সেপারেশন করছি, ঠিক একই রকম মেমব্রেন ফিল্ট্রেশন, যে এ ধরনের কোনো বেড না, একটা পাতলা একটা ওই যে কি আমরা ফিল্টার পেপার যেরকম আমরা টিডিএস আর টিএসএস যেরকম মানে ইয়া করি, সে ধরনেরই হচ্ছে তোমার মেমব্রেন ফিল্ট্রেশন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। মেমব্রেন জাস্ট দিচ্ছি, মেমব্রেনের মধ্যে দিয়ে পানি এপাশ থেকে ওপাশে যাচ্ছে। এটা এ ধরনের মেমব্রেন গুলো মাইক্রো ফিল্ট্রেশন, মাইক্রো মেমব্রেনও আছে, আলট্রা মেমব্রেনও আছে, ন্যানো মেমব্রেনও আছে। তো এ ধরনের ন্যানো টেকনোলজি, আলট্রা টেকনোলজি, মাইক্রো
টেকনোলজি ব্যবহার করেও কিন্তু ওয়াটারটাকে ট্রিটমেন্ট করা যেতে পারে। কিন্তু বুঝতেইছো যে ধরনের মেমব্রেনের দাম কি পরিমাণ হবে। আমাদের মতো ডেভেলপিং এ কান্ট্রিতে এত বিশাল পরিমাণ পানি সাপ্লাই করতে হবে, হ্যাঁ, আসলে আমাদের জন্য মোটেও এটা কস্ট এফেক্টিভ হবে না। তার চাইতে আমি নিজে মেমব্রেন বায়োরিয়েক্টরের উপরে কাজ করছি, এখানে আলট্রা ফিল্ট্রেশন প্রসেসটা আছে, ঠিক আছে। মেমব্রেনটা আলট্রা মেমব্রেন এবং মাইক্রো মেমব্রেন নিয়েও কাজ করছি। এটা দেখা গেছে যে এই যে ওয়াটারের মধ্যে যদি কোনো স্যালাইনিটি বা টিটিএস বা এগুলো যদি অনেক বেশি থাকে, মেমব্রেনের পোরগুলো আসলে আলট্রা বা মাইক্রো বা ন্যানো আসলে কেন বলা হচ্ছে, পোরগুলোর যে সাইজ, হ্যাঁ, আমরা যেটা ক্লাসে যেটা মাইক্রো ফিল্টার দিয়ে কাজ করতেছিলাম, তাই না? তো এই পোরগুলোর সাইজ তো খুবই স্মল, তাই না? তার মানে যে এই যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে গিয়ে একটা পর্যায়ে বা একদিন বা 2 দিন রান করলেই দেখা যাচ্ছে পোরগুলো ব্লক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তোমার এই মেমব্রেন গুলোকে ক্লিয়ার রাখাও আর একটা কস্ট ইফেক্ট, মানে কস্ট ইনভলভমেন্ট, ঠিক আছে। তুমি যে তোমার যে এই স্টোন টোন দিয়ে তোমার যত সুন্দর করে ব্যাক ওয়াশ করে, হ্যাঁ, তোমার ম্যাটেরিয়াল লেস মানে কস্টলি এবং ব্যাক ওয়াশিং প্রসেসটা কস্টলি। ওখানে দেখা যাচ্ছে যে এই ম্যাটেরিয়াল গুলো মাইক্রো অর্গানিজম গুলো সব গিয়ে পোরের গায়ে গিয়ে তো অ্যাটাচড হয়ে পোরগুলোকে ব্লক করে দিচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, মেমব্রেনের এফিসিয়েন্সি বাড়িয়ে কমিয়ে দিচ্ছে। তার মানে এটাকে ক্লিন করা, এক সময় এই মেমব্রেনটা আবার ফেলে দিতে হবে, ফেলে দিয়ে আবার নতুন করে কিনতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আসলে আমাদের দেশের কথা চিন্তা করলে এখানে ইম্পেরিয়াল হসপিটাল থেকে আমরা একটা কাজ পেয়েছিলাম। ওরা বলেছিল যে এখানে রিভার্স অসমোসিস আরো দিয়ে এবং ডিস্যালাইনেশন করে মেমব্রেন ফিল্ট্রেশন করে ওরা একটা ওয়াটার ট্রিটমেন্ট করতে, আমাদের সেখানে ডিজাইন করতে দিয়েছিল। এটা যেহেতু একটা ছোট্ট একটা হসপিটাল, তার যতটুকু লাগবে তারা সেই প্রাইভেট হসপিটাল, তারা সেই মানে কোয়ালিটিটা, যেহেতু ইন্টারন্যাশনাল হসপিটাল, এরা কোয়ালিটিটা মেনটেন করতে চায়, তারা সেই ইনভেস্টমেন্টটা করতে চায়। কিন্তু আমরা যারা, আমাদের কিন্তু আসলে যে ট্রিটমেন্ট কনভেনশনাল বা ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট কোয়াইট ইফেক্টিভ, তাই আমার তো এত কষ্টের দিকে যাওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে মেমব্রেন এই সিস্টেমটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ধরনের ঢাকা সিটির মতো যেগুলো কনজেস্টেড এরিয়া, কিন্তু আমাদের ঢাকা সিটির ট্রিটমেন্ট প্ল্যান্টটা কিন্তু ঢাকা সিটির মধ্যে না, থেকে সাইডে চলে গেছে। তো এই যে তুমি যদি মহুরা ট্রিটমেন্ট প্ল্যান্ট বা শান্তিরহাট ট্রিটমেন্ট প্ল্যান্টের কথা চিন্তা করো, অনেকটা এরিয়া কিন্তু অকুপাইড করতে হচ্ছে। মেমব্রেন যেটা হয় যে এটা সেডিমেন্টেশন যে বেসিন তার মধ্যেই বসিয়ে দিলে এটা এট এ টাইম সেডিমেন্টেশনের কাজ করতেছে, পপুলেশনেরও কাজ করতেছে, আবার হচ্ছে যে ফিল্ট্রেশনেরও কাজ করতেছে। একটা বেসিনের মধ্যে কিন্তু কমপ্লেক্স সিস্টেম, যেখানে ল্যান্ড কম, ল্যান্ডের স্পেস অ্যাভেলেবিলিটি কম, সেখানে মেমব্রেন ঠিক সেই সব দেশের জন্য, জাপান বলো, জাপানের টোকিও, হ্যাঁ, সেই সব দেশে এইসব প্রসেসটা অ্যাপ্লিকেবল। যাদের টাকাও আছে, ল্যান্ড আবার অন্যদিকে সিটিগুলোতে ল্যান্ডের কাছে, সেখানে এটা অ্যাপ্লিকেবল আছে। কিন্তু মেমব্রেন ফাউলিং নিয়ে এই যে ফাউলিং হচ্ছে যে এই যে পোরগুলো যে আটকে যায়, এই প্রসেসটা, এটাকে মেমব্রেন ফাউলিং বলে। মেমব্রেন ফাউলিং নিয়ে বিগত 30-40 বছর ধরে মোর রিসার্চ হইতেছে, কিন্তু এই প্রবলেমটা কিন্তু আর সরাইতে পারতেছে না, ঠিক আছে। একটার পরে একটা প্রসেস অবলম্বন করতেছে হাউ টু অ্যাভয়েড দিস টাইপ অফ ফাউলিং, কিন্তু এটা কিন্তু যাচ্ছে না, যাবে না। তো এত যেটা যাবে না, যেই টেকনোলজিতে যাবে না, এত পয়সা খরচ করার দরকারটা কি করছে? আমি বলি ট্র্যাডিশনালি যাই, যদি আমার স্পেসটা অ্যাভেলেবল থাকে, ঠিক আছে। এই কথাগুলো এখানে প্রসেসগুলো কি হবে একটু লেখা আছে, হ্যাঁ। তোমরা একটু এই যে মেমব্রেন ডিস্টিলেশন যেটা, এটা হচ্ছে ডিস্যালাইনেশনের যে একটা পার্ট আর কি। তো তোমরা এখানে একটু দেখে নিও আর কি, এটা তোমাদের জাস্ট যেহেতু নতুন কনসেপ্ট, এটা একটু দেখে নিও যে মেমব্রেন টেকনোলজি জিনিসটা কি আর কি। পরবর্তীতে অনেকেই আমার মতো যারা হয়তো হায়ার এডুকেশনে যাবা, যদি কেউ এই ফিল্ডে থাকো, তো অনেকেই হতে পারে যে মেমব্রেন টেকনোলজি নিয়ে, আমি কাজ করছি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে,
সেম বেসিক থিওরিটা সেম, শুধু ওয়েস্ট ওয়াটারের জায়গায় ওয়াটারের কাজ করবো আর কি, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই পরবর্তীতে যাতে নামটা যাতে আননোন হয়, আননোন না হয়। তোমাদেরকে আমি একটা জিনিস দেখায় দেই, দেখি আমি শেয়ার করতে পারি কিনা, একটু আমাকে একটা মিনিট দাও। হ্যালো ম্যাম, আমি একটা নতুন একটা জিনিস দেখায় দিতে চাচ্ছি, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার হতো একটা জিনিস। আমার ছবি ছিল, ফাইলটা আমি হাতের কাছে পাই কিনা, যদি বেশি সময় লাগে তাহলে ছেড়ে দিব আর কি। এখানে নাই, তাদেরকে যেন দেখাইছিলাম, তোমাদের কোন এক ব্যাচের স্টুডেন্টদেরকে দেখাইছিলাম। আচ্ছা, তোমাদের কারোর কাছে এই বাসায়, হ্যাঁ, এই তোমাদের সিলেবাসটা আছে বাসায়? কেউ আমাকে স্ক্যান করে দিতে পারবা? না হলে আমি অফিস থেকে নিয়ে আসবো। আছে কারোর কাছে? ম্যাডাম সিলেবাস একটা স্ক্যান করা আছে আগেরই। দেখতে আমাকে একটু কষ্ট করে মেইল করে দিও তো, বা গুগল ক্লাসরুমে একটু দিয়ে দিও তো। ক্লাস শেষে দিব তাইলে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আমি একটু তাহলে, আচ্ছা আমি এখন ওই ছবিটা পাচ্ছি না, আমি একটু কালেক্ট করে আমি তোমাদেরকে ওই মেমব্রেন যে রিঅ্যাক্টর যেটা, সেটার একটা ছবি দেখাতে চাইতেছিলাম, তাহলে হয়তো বা বুঝতে পারতা আর কি জিনিসটা, অনলাইনে আসে সেটা, তাহলে হয়তো জিনিসটা একদম চোখের সামনে আসতো যে জিনিসটা কিরকম। দেখ, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখ, এই যে দেখো, একটা চেম্বারের মধ্যে এক পাশে হচ্ছে এই যে মেমব্রেন লম্বা করে বসানো আছে, ঠিক আছে? ওয়াটার দিক দিয়ে আসতেছে, তোমার এয়ারেশন পাইতেছে, সবকিছু হচ্ছে। তারপরে পানিটা এখানে পাম্প বসানো আছে, আমরা যেটা অটো, আমাদের যে ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা, সেখান দিয়ে অটো কিন্তু এখান দিয়ে চলে যায়, হ্যাঁ, কিন্তু এখানে এই মেমব্রেনের এগুলো হচ্ছে মেমব্রেন, ঠিক আছে? এর গায়ে হচ্ছে সেই ন্যানোপোর বা আলট্রাপোর বা যে পরি থাকুক না, সেই পোরগুলো আছে, পোরাস মেমব্রেন এগুলোকে বলা হয়। তখন পানিগুলো এখানে যা যা তোমার এই কোয়াগুলেন্ট দিতে চাও, যা যা দিতে চাও, সব কিছু এখানে দিয়ে দেওয়ার পরে এখানে পাম্প বসানো থাকে, পাম্প দিয়ে পানিটা সাক করা হয়। পানিটা তখন এই লিকুইড সলিড ফ্রি ওয়াটারটা শুধুমাত্র এখান দিয়ে এই মেমব্রেন ভিতরে ইনার পাইপ হচ্ছে এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনারে উন্মুক্ত থাকে, মেমব্রেনের উপর থেকে সলিড গুলো এই মেমব্রেনের গায়ে আটকে যায়, আর সলিড ফ্রি ওয়াটারটা এখান থেকে পাওয়া যায়। তাহলে এবার কল্পনা করো যে এই সলিড গুলো যদি এই মেমব্রেনের গায়ে লেগে যায়, তাহলে এটার এফিসিয়েন্সি আসলে খুব বেশি যায় না, তাই না? আটকে যায়, ক্লগ হয়ে যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় হচ্ছে ফাউলিং, এই যে প্রসেসটা, এটা হচ্ছে ফাউলিং। এই মেমব্রেনটাই সাইজের উপরে ডিপেন্ড করে এটাকে ন্যানো ফিল্ট্রেশন বা আলট্রা ফিল্ট্রেশন বা মাইক্রো ফিল্ট্রেশন বলা হয় আর কি। এটা তোমার
কোনটার দিকে কোনটা কি ব্যবহার করবে এটা পার্টিকেল বা তোমার ওয়াটারের ক্যারেক্টারিস্টিক্স বলবে। আমি আরেকটু হয়তো ডিটেল ছবিটা অ্যাকচুয়াল ছবিটা দিতে চাচ্ছিলাম, আমার যে কাজটা সেটা ছবি তোলা ছিল, তাহলে হয়তো বা একটা চোখের সামনে ভেসে যায়, একদম রিয়াল সেট আপটা ভিজুয়ালাইজ করতে পারতাম, কিন্তু সেটা আসলে কোন ফাইলে যে আছে এখন আসলে খুঁজে পাচ্ছি না। ঠিক আছে না? আর এখন আমাকে একটু বলো তো যে এই যে কি যেন তোমরা আসলে সিলেবাসের 80 লাস্ট কতটুকু ক্লাস নিতে পারছিল? আমার ওয়াটারের পার্টটা আমরা যখন ক্লাসটা শুরু করছিলাম তখন আমার সাথে কথা ছিল যে আমি ওয়াটার কোয়ালিটি ট্রিটমেন্টটাই দেখবো শুধু, ঠিক আছে? তো আসলে এই জন্য সিলেবাসটা আবার একটু দেখতে চাচ্ছি, আর ও আসলে কতটুকু পড়ায় যেতে পারছিল আর কি। কেউ একজন বলো। চ্যাপ্টার 3 গেছিল মনে হয় লাস্টে। চ্যাপ্টার 3 তে কি আছে, মানে কি মানে আজিজের বই চ্যাপ্টার 1 2 3 এভাবে আগায় যায় নাকি এরকম ভাবে? চ্যাপ্টার 3 তে কি ছিল? চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশনটা পড়ানো তো ম্যাডাম, সার্ভিস পড়াইছে। এরপর হচ্ছে আপনার ওই চ্যাপ্টার 3 যে ফায়ার ডিমান্ডের ওখানে মাত্র ধরছিল আর কি, মানে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন, মানে ওই চ্যাপ্টারটা, তাই তো? ক্যালকুলেশন পর্যন্ত যেতে পারে নাই, মানে ক্যালকুলেশন আচ্ছা আগে। বুঝছি, মানে ওয়াটার ডিমান্ডের পার্টটা। হ্যাঁ ওটা। আর আমাকে আমরা যখন ক্লাস এখন ওর সাথে তো কথা বলতে পারছি ফ্যাক্টরগুলো না। পর্যন্ত পড়াইছিল। হ্যাঁ, ওটা এখনো আসলে ওর আউট অফ ডেঞ্জার না, তো ওর সাথে তো কথা বলতে পারতেছি না। তাহলে হচ্ছে যে তোমার যে ওয়াটার আমাকে বলছিল ওয়াটার ট্রিটমেন্টের পার্টটা আপনি করাবেন, তো তাহলে আমি একটু সিলেবাসটা একটু কষ্ট করে আমাকে পাঠাও, হ্যাঁ আমি একটু দেখে নিই আর কি। ঠিক আছে, দেখে নিই, তাহলে বোঝা যাবে যে আসলে কতটুকু আমি আগায় ফেলবো না কি করবো আর কি। ঠিক আছে, আমার যে ট্রিটমেন্টের পার্ট সেটা কিন্তু শেষ হয়ে গেল, এবং আমি একটু আজকে বা কালকে আমি একটু স্টাডি করব, তোমাদের সামনের সপ্তাহে ইনশাআল্লাহ নুসরাত ম্যাডামের মতো করে একটা ক্লাস টেস্ট নিব আর কি। ঠিক আছে, মাথায় রাখো, আমি তোমাদেরকে বৃহস্পতিবারে জানাই দিব। ঠিক আছে, আর বৃহস্পতিবার যে আসিফেসটা আছে ওটা আমি নিতে পারছি না, কারণ যে কিছুক্ষণ আগেই আসলে সুদীপ স্যার বললেন যে ওনার সাথে একটু বুঝতে হবে, তোমাদের রেজাল্ট করতে হবে, এবং আমাদের একটা একাডেমিক মিটিং আছে সম্ভবত তোমাদের সিনিয়র ব্যাচের পরীক্ষা বিষয়ক আর কি। তো সকালবেলাটা মানে ওনাদের কি পরীক্ষা হবে ম্যাম? আমি জানি না, মিটিংটা আমাদের ওই যেন ডাকা হয়েছে বৃহস্পতিবার। ঠিক আছে, আজকে মনে হয় একটা প্রিলিমিনারি মিটিং হয়েছে, সেটাও তো আমি যেতে পারিনি এই যে কিছুক্ষণ আগেই। তো আবার বৃহস্পতিবারে আমাদের সব টিচারদেরকে নিয়ে বসবে, মানে সব প্রফেসরদেরকে নিয়ে বসবে আর কি। এইটা বৃহস্পতি, ওটাও আমি জানি না, পরীক্ষা নেওয়ার জন্যই তো আমরা বসবো আর কি, পরীক্ষা নেওয়ার চিন্তাতেই বসা আর কি, ওদের তো দেরি হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে না? তো আমি বৃহস্পতিবার তোমাদের সাথে একটু কমিউনিকেট করব, আমি একটু দেখি যে হাউ টু কন্ডাক্ট দ্য ক্লাস টেস্ট। তো মাথায় রাখো যে এই ওয়াটার ট্রিটমেন্টের উপরেই হচ্ছে আগামী সপ্তাহে একটা সিটি দিবা আর কি। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলে আমি টাইমিংটা সিডিটা ম্যাম কেমন হবে ম্যাম? মানে আজকে হচ্ছে না, দেখি না, আমি আগে ট্রেডটা আমি আগে একটু স্টাডি করে নেই। ঠিক আছে না? তোমাদের বৃহস্পতিবার কমিউনিকেট করব তখন তোমাদেরকে বলবো আর কি। ঠিক আছে, আমি স্টাডি করে নিই, তারপরে তোমাদের সাথে তোমাদের অ্যান্সারটা নিব, মানে কোশ্চেন নিব, তাহলে সে অনুযায়ী আমি অ্যান্সার দিতে পারবো। আমি এখনো তো চিন্তা করি নাই যে কিভাবে নিব আর কি। ঠিক আছে, তো নুসরাতের মতোই মাল্টিপল টাইপের ও যেভাবে গুগল ফর্মে করে নিয়েছে আমি সেটাই প্রেফার করতেছি। ঠিক আছে, একটা আমি আগে নেই আর কি, তারপরে এটা হাউ ইট গোজ সেটার উপরে ডিপেন্ড করে নেক্সট থেকে চিন্তা করবো আর কি। আর অবশ্যই আমাকে একটু সিলেবাসটা পাঠাও আর কি। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, আমাকে যেটা বলা হয়েছিল সেটা আমার শেষ। ঠিক আছে, হয়তো বা তাহলে আমি সময় পেলে হয়তো ট্রিটমেন্টের আরো ছোটখাটো কিছু থাকলে, কিন্তু আসলে আসিফকে এখন আউট অফ ডেঞ্জার না, তার মানে আমি যতটুকু পারি আমি চালাই দিব আর কি। ঠিক আছে, আমাকে তাহলে সিলেবাসটা কে দিচ্ছ? গুগল ক্লাসরুমে আপলোড করে দিও। হ্যাঁ, কে দিচ্ছ আমাকে বলো তো, নামটা বলো।
তোমাদের সিআর যেন ম্যাম আমি দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা কি জানো? মনিরুল ইসলাম। মনিরুল। তোমাদের সিআর এর নাম আমি জানি না, আমি তো তোর সাথে কথা বলি কিন্তু নাম জানি না। হ্যাঁ, ম্যাম, সেই আমি ম্যাম this section এর CR 99 ব্যাচ থেকে 99 ব্যাচ থেকে ক্লাস করছি। হ্যাঁ, 99 ব্যাচ থেকে ক্লাস শুরু করছি। ওদের ব্যাচের ছেলেদের নাম এখনো মুখস্থ। হ্যাঁ, 990001020405 সবার নাম মুখস্থ, কিন্তু তোমাদের কেন যেন নাম মুখস্থ, মানে বয়সের জন্য মনে হয়। হুম? কোন ব্যাচে কয়টা মেয়ে ছিল? হ্যাঁ, আমার এখনকার মেয়েরা তো আসলে আমাদেরকে পছন্দ করে না। 99 ব্যাচ থেকে কোন ব্যাচে কয়টা মেয়ে ছিল, কার কি নাম, হ্যাঁ সব মুখস্থ, কে কোথায় আছে তাও মুখস্থ। কিন্তু আমাদের এখনকার মেয়েরা তো আমাদেরকে পছন্দ করে না। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিও। হ্যাঁ, আমি একটু সিলেবাসটা একটু দেখে নিই, দেখার পরে ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম হ্যালো ম্যাম। ঠিক আছে, তারপরে আমি একটু সিলেবাসটা দেখি, দেখে আমি একটু হেড স্যারের সাথে কথা বলে, হ্যাঁ, আর আমি তোমাদের একটা ক্লাস টেস্ট নিব আগামী সপ্তাহে, এটা মাথায় রাখো। আমার ক্লাসের টাইমেই নিব, যাতে অন্য কারোর সাথে হ্যাম্পার না হয়। হ্যাঁ, আর হচ্ছে যে তার আগে আমি তোমাদের সাথে কথা বলে নিব আর কি। ঠিক আছে? ম্যাম আমার গত ক্লাসের অ্যাটেন্ডেন্স বলবো। কি বলো কি বলো? ম্যাম ওই যে গত ক্লাসে আমি বিদ্যুৎ ছিল না, এটা করতে পারে নাই, আপনাকে কল ছিলাম, আপনি বলছিলাম কেটে যাচ্ছে কথা আসলে, এখন হঠাৎ করে নেট, তোমার নেট আমার নেটের কাছে ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। ম্যাম এখনো শোনা যায় ম্যাম? ওর কথাটা কি কেউ ক্যাচ করতে পারছো? যে ক্লিয়ার সে একটু বলবা। ওর লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স ম্যাম লাস্ট ক্লাসটাও করতে পারে নাই। ও তো ম্যাম আপনাকে আমি কল দিছিলাম, আপনি বলছেন এই ক্লাস সেটা আপনাকে তুমি জানাইছি। ক্লাসের শুরুতেই বললা। জি ম্যাম আপনি বলছিলাম ক্লাসের শেষে যাতে আপনাকে আবার বলবো। ক্লাসের শুরুতে তো বললা একবার, বললাম যে ক্লাসে থাকো, এটা বলছি আর কি। ঠিক আছে, আর তুমি যে মাঝখানে ছিলা এটা তো আমি দেখি নাই। ঠিক আছে না, অসুবিধা নেই। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ভালো থাকো আর কি। ঠিক আছে, আমি আর বৃহস্পতিবার ক্লাসটা নিচ্ছি না আর কি। ঠিক আছে? ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।